কোথাও মাঝরাতে বর এসে কিডন্যাপ করে নিয়ে যায় কনেকে, কোথাও আবার বিয়ের আগে ছেলে মেয়েকে একই বিছানায় শুতে দেওয়া হয়। আর এমন জায়গাও আছে যেখানে একজন পুরুষ মূলত পানি আনার জন্য দ্বিতীয় এমনকি তৃতীয় বিয়েও করে। ভালোবাসার নিয়ম সব জায়গায় এক নয়, আর আজকের এই 5টি বাস্তব প্রথা এতটাই অদ্ভুত যে মনে হতে পারে এ কোন আষাঢ়ে গল্প নিয়ে বসেছি। তবে বিশ্বাস করুন, শেষেরটা শুনে আপনিও একটু থমকে যাবেন। চলুন শুরু করি এমন এক বিয়ের প্রথা দিয়ে যেটা প্রথম শুনলে একদম বেআইনি কিছু মনে হয়। এখানে বর মাঝরাতে কনেকে কিডন্যাপ করে নিয়ে যায়। ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে সাসাক জনগোষ্ঠীর মধ্যে মেরারিক নামে একটি প্রথা চালু আছে, যেখানে বর সাধারণত কনেকে রাতের বেলায় চুপচাপ তার কোনো আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। এরপর বরের পরিবার কনের পরিবারকে জানায় যে মেয়েকে বিয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, এবং পরে ধাপে ধাপে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে এটা আসলে ঠিক সেই অর্থে কিডন্যাপিং নয়, বরং অনেকটা উভয়ের সম্মতিক্রমে পালিয়ে যাওয়া বলা হয়। এই প্রক্রিয়ায় কনের অধিকার, সম্মতি আর সামাজিক স্বীকৃতির বিষয়টাকেও গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হয়। তবে বর্তমানে এই প্রথা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে, কারণ এই প্রথার আদর্শ রূপে দুজনের সম্মতি থাকলেও বাস্তবে কখনো কখনো এটা জোরপূর্বক বিয়ে বা অপ্রাপ্তবয়স্ক বিয়ের ক্ষেত্রেও অপব্যবহার করা হয়। একটা কিডন্যাপিং টাইপ বিয়ের প্রথা থেকে এবার চলুন এমন একটি ডেটিং রীতিতে যেটা আরো বেশি কনফিউজিং। কল্পনা করেন আপনি আপনার পছন্দের মানুষের সাথে একই বিছানায় রাত কাটাচ্ছেন, কিন্তু আপনাদের মাঝখানে রাখা হচ্ছে একটি কাঠের তক্তা। ঔপনিবেশিক আমেরিকায়, বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে, তরুণ তরুণীদের জন্য স্বাভাবিকভাবে বাইরে গিয়ে ডেট করা সবসময় সহজ ছিল না। তাই সেখানে বান্ডলিং নামে একটি প্রথা প্রচলিত ছিল। এই প্রথায় ছেলে আর মেয়ে একে অপরকে জানার জন্য একই বিছানায় রাত কাটাতো। তবে এই ঘনিষ্ঠতা যেন বেশি দূর না গড়ায়, তাই অনেক পরিবার মাঝখানে বান্ডলিং বোর্ড নামে কাঠের তক্তা দিত, অথবা আলাদা রাখার জন্য বান্ডলিং সেট বা ব্যাগ ব্যবহার করত। এই ডেট অনেক সময় রাতভর চলতো, মেয়ের পরিবারও বাড়িতে থাকতো, তাই সবাই জানতো সেখানে কি হচ্ছে আর কমিউনিটির কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে কিনা। আজকের দিনে এটা অনেকটা শকিং লাগলেও তখনকার দিনে এটাকে বাস্তবসম্মত নিয়ম মাফিক সম্পর্ক গড়ার একটি উপায় হিসাবেই দেখা হতো, বিশেষ করে যখন যাতায়াত ছিল কঠিন আর শীত ছিল তীব্র। এবার স্পর্শ করা যাবে না টাইপ ডেটিং থেকে চলে যাই এমন এক বিয়ের রীতিতে যেটা দেখতে প্রায় হুমকির মতো লাগে। এই বিয়েতে বর কনেকে 3বার তীর দিয়ে আক্রমণ করে, কিন্তু আঘাত করার জন্য না, বরং আশীর্বাদ হিসেবে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের ইয়োগার জনগোষ্ঠীর মধ্যে এরকম একটি প্রথা চালু আছে, যেখানে বিয়ের অনুষ্ঠানে বর কনের দিকে 3টি তীর নিক্ষেপ করত। তবে কনে যেন আহত না হয় তাই তীরের ফলাগুলো খুলে রাখা হতো। অনেক বর্ণনায় বলা হয় এর উদ্দেশ্য কনের শরীর নয়, বরং তার পোশাককে প্রতীকীভাবে স্পর্শ করা। মানে এটা সত্যিকারের আক্রমণ না, বরং প্রতীকী হিট। এরপর বর তীরগুলো ভেঙে ফেলে, আর কিছু কিছু সংস্করণে ধনুক ভেঙে যাওয়ার ঘটনার কথাও উল্লেখ করা আছে, যেটা তাদের ভালোবাসা ভেঙে যাবে না বা অন্যদিকে চলে যাবে না এই প্রতিশ্রুতির প্রতীক। এই রীতির সঙ্গে একটি জনপ্রিয় লোককথাও জড়িত আছে, যেখানে বলা হয় একবার এক কনেকে 3টি দানব বা অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য তার বর তীর দিয়ে আক্রমণ করেছিল, আর সেখান থেকেই এই প্রথার জন্ম। তীর ছুঁড়ে আশীর্বাদ দেওয়াটাই যদি আপনার কাছে ইন্টেন্স মনে হয়, তাহলে এবার শুনুন এমন এক কোর্টশিপ সিস্টেমের কথা, যেখানে কিশোরী মেয়েরা নিজেদের লাভ হাটে সম্ভাব্য পাত্রের জন্য অপেক্ষা করে, আর ছেলেরা রাতের সুযোগের জন্য তাদের কাছে ভিড় করে। এই প্রথা কম্বোডিয়ার উত্তর পূর্বাঞ্চলের রাত্নাগিরি প্রদেশের ক্রেউং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত, আর একে অনেক সময় মেইডেন হাট বা লাভ হাটও বলা হয়। যখন কোনো মেয়ে টিনেজ বয়সে পৌঁছায়, তার পরিবার অনেক সময় মূল বাড়ির কাছেই একটা ছোট্ট আলাদা ঘর বানিয়ে দেয়, যাতে সে পরিবারের এক রুমের ঘরের বাইরে কিছুটা ব্যক্তিগত জায়গা পায়। রাতে আগ্রহী ছেলেরা সেখানে এসে কনের সাথে কথা বলতে পারে, কেউ কেউ তো গান গেয়ে ইমপ্রেস করার চেষ্টা করে, আর মেয়েটাই ঠিক করে যে সে তাকে ফিরিয়ে দেবে নাকি ভেতরে ঢুকে কথা বলার সুযোগ দেবে। এভাবে মাসের পর মাস চলতে থাকে, আর যখন মেয়েটি কাউকে পছন্দ করে তখন ছেলেটি তার পরিবারের কাছে বিয়ের অনুমতি চাইতে যায়। তবে রিসেন্ট রিপোর্ট অনুযায়ী এই প্রথাটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বাইরের লোকজনের সমালোচনা, সংস্কৃতির পরিবর্তন আর নিরাপত্তা সংক্রান্ত ভয়, বিশেষ করে বাইরের লোক আর হামলার আশঙ্কাই এর মূল কারণ। এখন পর্যন্ত যেসব প্রথার কথা বললাম সেগুলো মূলত প্রেম, ডেট বা সঙ্গী বেছে নেওয়া নিয়ে, কিন্তু শেষের গল্পটা আসলে প্রেম নিয়ে নয়, এটি বেঁচে থাকার লড়াই নিয়ে। ভারতের কিছু এলাকায় এমন আছে যেখানে একজন পুরুষ দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করে ভালোবাসার জন্য নয়, বরং প্রতিদিন পানি বয়ে আনার জন্য কাউকে দরকার, তাই যাদেরকে বলা হয় পানি বাই বা ওয়াটার ওয়াইফস। কিন্তু এই শেষের গল্পে যাওয়ার আগে ছোট্ট একটি রিমাইন্ডার, আপনি যদি এরকম অদ্ভুত সব ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন এবার শুনি ওয়াটার ওয়াইফসের পেছনের কঠিন বাস্তবতা। এই গল্পটা পশ্চিম মহারাষ্ট্রের খরাপীড়িত গ্রামীণ এলাকাগুলো, যেখানে এ সকল পানি বাই বা ওয়াটার ওয়াইফসদের দেখা পাওয়া যায়। এ সকল অঞ্চলে ঘরে ঘরে পাইপলাইনের পানি নেই, তাই নারীদেরও কখনো কখনো ঘন্টার পর ঘন্টা হেঁটে বাঁধ বা কুয়োতে যেতে হয়। তারপর ভারী কলসিতে পানি বয়ে আনতে হয়, যেন পরিবার রান্না, পান করা আর ধোয়া মোছার কাজ চালাতে পারে। অনেক পুরুষ জানান তারা দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করেছেন শুধু এই কারণে যে এক নারীর পক্ষে একা এত পানি
টেনে আনা সম্ভব হচ্ছিল না, বিশেষ করে প্রথম স্ত্রী যদি গর্ভবতী হন, অসুস্থ থাকেন বা বাচ্চাদের দেখাশোনায় ব্যস্ত থাকেন। এখানে একটি বিষয় মাথায় রাখা দরকার, এই নিয়ম কিন্তু পুরো ভারত জুড়ে প্রচলিত নয়, বরং খরা আর দুর্বল পানীয় অবকাঠামোর কারণে তৈরি হওয়া এক ধরনের স্থানীয় কোপিং স্ট্র্যাটেজি। তবে অনেক কমিউনিটির জন্য এটা আইনের সাথেও সাংঘর্ষিক, কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে হিন্দুদের জন্য সাধারণভাবে বহু বিবাহ বেআইনি। আচ্ছা, আপনার কাছে এটাকে কিরকম রীতি মনে হয়? চরম পরিস্থিতিতে টিকে থাকার উপায়, নাকি প্রথার নামে শোষণ? কেন এই পুরুষরা স্ত্রীকে দিয়ে পানি না নিয়ে নিজেরাই পানি নিয়ে আসেন না? পরিকল্পিত কিডন্যাপিং থেকে শুরু করে বিছানায় কোর্টশিপের নিয়ম, তীরের আশীর্বাদ, লাভ হার্ট আর ওয়াটার ওয়াইফ, এগুলোর মধ্যে কোন প্রথাটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে আপনার মতামত জানতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, আর এনজয় করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।